আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড পুতিনের কাছে হস্তান্তরের পরিকল্পনা ট্রাম্পের। যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের নৌবাহিনী। ভারতে ফের মুসলিম নির্যাতন, জয় শ্রীরাম বলতে বাধ্য করা হলো 4 মুসলিমকে। রাফা অঞ্চলে 9 ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। এবং সর্বশেষ থাকবে রাতভর ব্যাপক হামলা, ইউক্রেনের আরও 230 সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড পুতিনের কাছে হস্তান্তরের পরিকল্পনা ট্রাম্পের। ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির জন্য রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া ও কিয়েভের অন্যান্য দখলকৃত অঞ্চলের উপর রাশিয়ার আধিপত্যকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার 28 নভেম্বর এক প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ বলছে, ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি এ প্রস্তাব পৌঁছে দেওয়ার জন্য মস্কোতে পাঠিয়েছেন। ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের উদ্বেগ সত্ত্বেও এই ভূখণ্ড স্বীকৃতি প্রদানের পরিকল্পনা এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ইউরোপের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে না। তারা বলে ইউরোপীয়রা যা খুশি করতে পারে। এর আগে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট বলেছেন, ক্রিমিয়া, দোনেৎস্ক ও লুহান্স্ক অঞ্চলকে রাশিয়ার অংশ হিসাবে ওয়াশিংটনের আইনি স্বীকৃতি যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার আলোচনার একটি মূল বিষয় হবে। শুক্রবার ক্রেমলিন জানিয়েছে যে জেনেভায় গত সপ্তাহান্তে ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের জরুরি আলোচনার পর যুদ্ধ শেষ করার জন্য একটি সংশোধিত কৌশল তাদের কাছে পৌঁছেছে। প্রাথমিকভাবে তৈরি 28 দফা শান্তি পরিকল্পনায় আমেরিকার পক্ষ থেকে ক্রিমিয়া এবং 2টি পূর্ব দানবাস অঞ্চলের প্রকৃত স্বীকৃতি দেওয়ার প্রস্তাব ছিল। এতে আরও প্রস্তাব ছিল, কোনো যুদ্ধবিরতি চুক্তি হলে ইউক্রেনে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন খেরসন ও জাপোরিজ্জিয়া অঞ্চলের সীমান্তরেখার পেছনের জমিরও স্বীকৃতি দেওয়া হবে। যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের নৌবাহিনী। ইরানের নৌবাহিনী যে কোনো ধরনের আগ্রাসন ও হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাবি। ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ সৈয়দ মুসাবি ইরানের নৌবাহিনীর কৌশলগত সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, নিজস্ব সক্ষমতা ও জিহাদি মনোভাবের ওপর নির্ভর করেই নৌবাহিনী সম্ভাব্য যে কোনো হুমকির মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত। তিনি আরও বলেন, এই কৌশলগত বাহিনী নানা ঘটনায় নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। নৌবাহিনী নিজস্ব সামর্থ্য, কার্যকর উদ্বেগ এবং জিহাদি চেতনার মাধ্যমে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর, কার্যকর এবং অনুশোচনা সৃষ্টিকারী জবাব দিতে সক্ষম, এটা তারা প্রমাণ করেছে। জেনারেল মুসাবি আরও বলেন, পারস্য উপসাগর, ওমান সাগর এবং ইরানের আঞ্চলিক পানিসীমায় টেকসই নিরাপত্তা বজায় রাখতে যে সক্ষমতার বিকাশ ঘটেছে তা সেনাবাহিনীর নৌ ইউনিট এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর নৌ ইউনিটের মধ্যে সমন্বয়, সহযোগিতা এবং গঠনমূলক পারস্পরিক সম্পর্কের ফসল। আল্লাহর রহমতে আজ এই কৌশলগত ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি যে কোনো হুমকির বিরুদ্ধে বুদ্ধিদীপ্ত প্রতিরোধের এক অনন্য মডেলে পরিণত হয়েছে। ভারতে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হলো 4 মুসলিমকে। ভারতের মুর্শিদাবাদে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে 4 মুসলিম পরিযায়ী শ্রমিককে। শুক্রবার 28 অক্টোবর ভারতীয় গণমাধ্যম পূবের কলমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মুর্শিদাবাদের 4 পরিযায়ী শ্রমিক ফেরি করতে ওড়িশায় যায়। এই সময় তারা গঞ্জাম জেলার রানীপাড়া এলাকায় পৌঁছালে বাংলায় কথাকে কেন্দ্র করে ভয়াবহ হামলা করে বজরাং দলের সদস্যরা। পরে মুসলিম পরিচয়ের কারণে তাদের জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করে। এ সময় মার খেয়েও রেহাই না মেলায় আতঙ্কের মধ্যেই আহত অবস্থায় বাড়ি ফিরতে বাধ্য হন তারা। সবচেয়ে গুরুতরভাবে আহত হয়েছেন 22 বছরের রুহুল শেখ।
সহশ্রমিক নাহিদ সরকার জানান, শুধু বাংলায় কথা বলা নয়, মুসলিম পরিচয়ের কারণেও তাদের টার্গেট করা হয়। অভিযুক্তরা এলাকা ছাড়ার হুমকি দিয়ে যায়। রুহুলের কাকা সুখচাঁদ শেখ অভিযোগ করেন, ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয়েছে। আক্রান্তরা স্থানীয় পুলিশ ও জনপ্রতিনিধিদের কাছে সাহায্য চাইতে গেলে কোনো সহায়তা পাননি। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরিযায়ী ঐক্য পরিষদ জানিয়েছে, দেশের বিভিন্ন রাজ্যে বারবার বাঙালি শ্রমিকদের ওপর এমন হামলা উদ্বেগজনক। কেন্দ্রের কাছে শীঘ্রই প্রতিকার চাওয়া হবে। রাফায় ৯ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। দক্ষিণ গাজার রাফা শহরে একটি সুড়ঙ্গের ভেতরে ৯ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার অর্থাৎ ২৮ নভেম্বর এক বিবৃতিতে এই দাবি করেছে ইসরায়েলি সেনারা। খবর মিডল ইস্ট মনিটরের। ইসরায়েলি সেনারা আরও অভিযোগ করেছে, এখনও পর্যন্ত পূর্ব রাফার ভূগর্ভস্থ সন্ত্রাস কাঠামো থেকে পালাতে যাওয়া ৩০ জনেরও বেশি যোদ্ধাকে হত্যা করা হয়েছে। তবে ইসরায়েলের এ দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হামাস। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রায় ২০০ জন হামাস যোদ্ধা রাফার একটি সুড়ঙ্গে আটকা পড়েছে। তবে তাদের নিরাপদে বেরিয়ে আসার পথ দেওয়ার জন্য হামাস ও মধ্যস্থতাকারীদের অনুরোধে এখনও সাড়া দেয়নি তেল আবিব। রাফা গাজা উপত্যকার এমন অঞ্চলে অবস্থিত, তা এখনও ইসরায়েলি সেনাদের দখলে আছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গত অক্টোবরে হামাস ও ইসরায়েল একটি যুদ্ধবিরোধী চুক্তিতে পৌঁছায়। চুক্তির প্রথম ধাপের মধ্যে রয়েছে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে জিম্মিদের মুক্তি। এছাড়া গাজা পুনর্গঠন ও হামাস ছাড়া নতুন প্রশাসনিক ব্যবস্থাপনা গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত আছে এতে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় প্রায় ৭০,০০০ মানুষকে হত্যা করেছে ইসরায়েল, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এই সময়ে আহত হয়েছেন ১,৭০,০০০-এরও বেশি ফিলিস্তিনি। ইউক্রেনের আরও ২৩০ সেনা নিহত। রাশিয়ার ব্যাটেল গ্রুপ সাউথের সেনারা গত ২৪ ঘণ্টায় ২৩০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনাকে ধ্বংস করেছে বলে জানিয়েছেন গ্রুপটির মুখপাত্র ভাদিম আস্তামিয়েভ। শনিবার ২৯ নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। রুশ মুখপাত্র বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনী ২৪ ঘণ্টায় ২৩০ জনেরও বেশি সৈন্য হারিয়েছে। এই সময় রুশ যৌথ বাহিনীর ইউনিট এবং আক্রমণকারী ড্রোন ইউনিটগুলো ইউক্রেনের ৫টি সাঁজোয়া যুদ্ধযান, যার ৩টি পশ্চিমা নির্মিত, ১৯টি অটোমোবাইল, 4টি ফিল্ড আর্টিলারি গান, একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন এবং 4টি গোলাবারুদ ও জ্বালানির গুদামও ধ্বংস করেছে। এদিকে সেভেরসক দিকে ড্রোন ইউনিটগুলো ইউক্রেনের ২টি ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্র, একটি স্টারলিং টার্মিনাল এবং ৬টি যোগাযোগ অ্যান্টেনা লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলেও উল্লেখ করেন ভাদিম আস্তাফিয়েভ। তিনি আরও জানান, ক্রামাটোরস্ক দিকে ড্রোন ইউনিটগুলো ইউক্রেনীয় বাহিনীর একটি স্থলভিত্তিক রোবোটিক কমপ্লেক্স ধ্বংস করে, একটি আর-১৮ অক্টোকপ্টার ভূপাতিত করে, একটি ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্র, একটি স্টারলিং টার্মিনাল, ৩টি এফপিভি ড্রোন অ্যান্টেনা এবং 3টি যোগাযোগ অ্যান্টেনায় আঘাত হানে। এছাড়া কনস্তান্তিনোভেকার দক্ষিণাঞ্চলের ড্রোন ইউনিটগুলো শত্রুপক্ষের 3টি স্থল রোবোটিক সিস্টেম, একটি অস্থায়ী ভাতি এবং ইউক্রেনীয় বাহিনীর 6টি ডাগআউট ধ্বংস করেছে বলেও জানান আস্তাফিয়েভ। এদিকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাশিয়া সবসময় শান্তির পক্ষে থাকলেও সম্ভাব্য সংঘাতের জন্য দেশটি সর্বদা প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ। শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল ওয়ানকে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। পেসকভের এই বক্তব্য আসে বেলজিয়ামে রাশিয়ার রাষ্ট্রদূত দেনিস গঞ্চারের এক মন্তব্যের পর। গঞ্চার সতর্ক করে বলেছেন, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন অবাক করার মতোভাবে রাশিয়ার সঙ্গে বড় ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ বা শান্তি কোনটি প্রত্যাশা করা উচিত, এমন প্রশ্নে পেসকভ বলেন, অবশ্যই আমাদের শান্তিই কামনা করা উচিত, কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। সর্বোচ্চ ভালো ফলাফলের আশা করতে হবে, তবে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখা জরুরি। ক্রেমলিন বরাবরই বলে আসছে যে আন্তর্জাতিক মঞ্চে কূটনীতিক সমাধানই তাদের প্রথম পছন্দ, তবে পশ্চিমা জোটগুলোর সামরিক প্রস্তুতি পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে রাশিয়ার অভিযোগ।